আমার হাতে দেখতে পাচ্ছেন সাব্বির জাদিদের লেখা কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী ভিত্তিক উপন্যাস গোত্রহীনের ইতিকথা। আমি যেহেতু রিভিউ লিখতে পারি না, সেজন্য দু একটা কথা বলবো, যেটা পাঠ প্রতিক্রিয়া বলতে পারেন। তো লেখক সাব্বির জাদিদ তার বর্ণনা শৈলী এবং সব কিছু মিলিয়ে খুব অসাধারণ লিখেছেন। ঝরঝরে গদ্য এমনভাবে লিখেছেন যে পড়লে মনে হবে লেখক নিজেই তার আত্মজীবনী লিখেছেন, আত্মজীবনীমূলক উপন্যাস কিংবা এরকম কিছু একটা বলতে পারেন। যে অন্য একজন তার মৃত্যুর এত বছর পর এসে অন্য একজন লেখক এত সুন্দর করে পুরো লেখকের মতো করে লেখা, এটা খুব সত্যিই খুব মুগ্ধনীয়। তো মানিক যখন জন্ম হয় তখন তার নাম রাখা হয়েছিল অন্য একটা, তার বাবা রেখেছিলেন প্রবোধ কুমার। তো যখন প্রবোধ কুমার নাম রাখা হয় তখন আমাদের যেমন 7 দিন পরে আকিকা, তাদের ওরকম কি একটা পুজো যেন হয় 7 দিন না কয়েকদিন পরে। তো ওখানে পণ্ডিত এসেছিল, পণ্ডিত এসে একটা পুজো, পণ্ডিত বলতে গণক এসে একটা পুজো করেছিল। যাওয়ার আগে মানিকের বাবা হরিহরকে বলেছিল যে তার ছেলে অনেক নাম করবে, তার ছেলে বড় হয়ে অনেক নাম করবে। তো গণক যাওয়ার আগে ভালো দক্ষিণা নিয়ে চলে যায়। যাওয়ার পরে হরিহরের মনে একটা প্রশ্ন রেখে যায় সে, যে আসলেই কি তার ছেলে নাম করবে, প্রবোধ কুমারকে আসলেই নাম করবে। তারপরে যখন মানিক বড় হলো, তো একটা কথা বলতে শিখলো, তখন একদিন প্রবোধ কুমারের মা নির্দা দেখে তার ছেলে কবিতার মতো কিছু আওড়াচ্ছে। তখন সে খুশিতে হরিহরকে বলল যে দেখো, রবীন্দ্রনাথের মতো কবি হবে হয়তো আমাদের ছেলে প্রবোধ কুমার, সে তার কথাবার্তা কিছুটা কবিতার মতো। তখন হরিহর চশমা ঠিক করতে করতে গম্ভীর গলায় বলেছিল, কবিরা বড় দুঃখী হয় নির্দা, ওরা খুব সামান্যতেই দুঃখ পায়, ওদের হৃদয় হয় সংবেদনশীল, গোলাপের পাপড়ির মতো সামান্য আঘাতেই চিহ্ন রাখে অনন্তকাল। একটি শালিক খেতে না পেয়ে মারা গেলেও কবিরা কষ্ট পায়। কবি হলে আমাদের প্রবোধকে জীবনভর দুঃখ পেতে হবে। আসলে তাই হয়েছে, মানিক সারা জীবনই দুঃখ পেয়েছে। শেষ জীবনে এসে চিকিৎসা টাকা না থাকার কারণেই মারা গিয়েছে। তারপরে কিছু কিছু জায়গায় পড়তে গিয়ে আমার এমন হয়েছে যে লেখক নিজেই তার জীবনী ভিত্তিক গল্পগুলো লিখছে। যেমন আল মাহমুদ লিখে গিয়েছেন। আল মাহমুদের যেভাবে বেড়ে উঠি এবং বিচরণায় কবির মুখ পড়েছেন তারা অবশ্যই জানেন। এবং পুরা বইয়ে বিভিন্ন অধ্যায় শুরু করার আগে লেখক খুবই সৃজনশীল কিছু কিছু শিরোনাম দিয়েছেন, এবং সেই শিরোনামের লেখাগুলো শেষ করার শেষ দিকে কিংবা মাঝ পর্যায়ে তিনি কিছু প্রশ্ন রেখে গেছেন। তার ভিতরে একটা হলো, মানিক কি বুঝতে পারছে জীবনের এই একটি ঘটনার বাইরে বরদাকে সে কখনো পাবে না? জীবনের রোদতপ্ত তামাটে পথে কেবল বরদা জ্বলন্ত কয়লাই ঢেলে দেবে। ভবিতব্যের সেই ভাবনা থেকেই কি শিশু মানিক এই রহস্যময়ের হাসি? এখন আমার কথা হচ্ছে যে লেখক সাব্বির জাদিদ যে তার পুরা বইয়ে বিভিন্ন অধ্যায়ে এরকম কিছু প্রশ্ন ছুড়ে চলে গেছে, যেটা পাঠককে আকৃষ্ট করবে এবং পাঠকের ভিতরে একটা রোমাঞ্চকর তৈরি করবে। এখন আমারও সাব্বির জাদিদের প্রতি একটা প্রশ্ন, যে তার এরকম প্রশ্ন ছুড়ে যাওয়ার মতো আমারও একটা প্রশ্ন, যে সাব্বির জাদিদকে জানে, সেও কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো সেও আস্তে আস্তে এরকম কিংবদন্তি কথা সাহিত্যিকের পথে হেঁটে যাচ্ছে। একদিন সেও এরকম নামকরা একজন কথা সাহিত্যিক হবে, আমরা সেই আশা করি। বইয়ের এক পর্যায়ে মানিকের সাথে কথা হয় কপিলাদির একটা কথা হয়। সেখানে এই কথোপকথনটা পড়ে আমার মনে পড়েছে আল মাহমুদের যেভাবে বেড়ে ওঠির বিসিদির কথা। যারা আল মাহমুদ পড়েছেন কিংবা আমি যেভাবে বেড়ে উঠি বইটা পড়েছেন, তারা অবশ্যই বিসিদির কথা জানবেন, বিসিদির সাথে আল মাহমুদের কথোপকথন।
আমার কেমন যেন বিষিদির কথা মনে হয়েছে বারবার, যে এই কথোপকথনটা এখানে যে এ, ওরা কইতাছিল তোমারা বাবা বদ্যির চাকরি করে, টাঙ্গাইলে নাকি বেশি দিন থাকবা না। হ ঠিক, হ ঠিকই শুনছো। এখান থেকে কই যাবা? ঠিক নেই, কলকাতাতেও যেতে পারি। আহ কলকাতা, কলকাতা শহর দেখার বড় স্বাদ আমার। আমারে নিবা তোমার লগে? আমি মিথ্যা বলি না, এই অবস্থায় আমি তোমাকে নিতে পারবো না। আমি বাবার অধীনে, যদি কোনোদিন সুযোগ হয় সেদিন দেখাবো কলকাতা। কিন্তু হাই, মানিক জানে না এই প্রথম, এই শেষ দেখা কপিলার সঙ্গে। আর আর কোনোদিন, আর কোনোদিন দেখা হবে না তাদের। তবে মানিকের বিখ্যাত এক উপন্যাসে বেঁচে থাকবে কপিলা শতাব্দীর পর শতাব্দী। এবং আমি কিছু কিছু জায়গা পড়ে খুব ভালো লেগেছে, ওগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপরে মায়ের সাথে মানিকের প্রবোধ কুমার বলতে মানিক যাই বলেন, এক কথা হয়, কথার মাঝে মানিক বলে, দুশ্চিন্তা করো না মা, নিশ্চিত থেকো, আমি যেখানেই যাই ভালো থাকবো। এই পৃথিবীর কোনো বিপদ আমাকে হজম করতে পারবে না। আর আমি কিছু হয়ে গেলেও তোমার চিন্তা নেই, তোমার তো অনেকগুলো পুত্র, এক পুত্র হারিয়ে গেলে কিচ্ছু হবে না। এবার বাঁশিটা দাও তো। তারপর আবার অন্য একটা কথার প্রেক্ষিতে মানিক তার মাকে বলে, সন্তানদের এত ভালোবাসা, তোমার সন্তানদেরকে এত ভালোবাসো, তোমার ক্লান্তি লাগে না মা? মাদের কি আসলে সন্তানদের ভালোবাসতে বাসতে ক্লান্তি লাগে? মানিক গোত্রহীনের ইতি কথা না পড়লে এই কথাটা আমার মাথায় আসতো না, যে আসলেই কি মায়েদের ক্লান্ত লাগে সন্তানদের ভালোবাসতে বাসতে। তারপরে মানিকের বন্ধু হয় না। সাধারণত যারা বন্ধু হয় হয়তো জেলে হয় কিংবা ভ্যান চালক, মানে এরকম মানিকের ক্লাসমেট কিংবা তার বয়সী কেউ মানিকের বন্ধু হয় না। এরকম ক্লাস 7-এ থাকতে মানিকের সমবয়সী একটা বন্ধু হয় মানিকের ক্লাসের। তখন তার বাবা খুব আশ্চর্যান্বিত হন যে ক্লাস 7-এই পড়ে মানিকের সাথে বন্ধুত্ব। সেই আশ্চর্য থেকেই মানিককে প্রশ্ন করেছিল যে আসলে বন্ধুত্বটা কেমন। কথাটা এমন ছিল যে বন্ধুত্বের কথা শুনে আবার গীত পড়ল হরিহরের ভ্রুতে। মানিকের যা স্বভাব, সহপাঠীদের সাথে ওর বন্ধুত্ব হয় না, ওর বন্ধুত্ব হয় জেলে, তাঁতি, কামার, কুমার আর দারোয়ান জাতীয় লোকদের সাথে। মানিক ছোট থেকেই গ্রামের পরিবেশে বড় হয়েছে। ভিতরে 1 বছর না 2 বছর মতো কলকাতা শহরে ছিল। তবে লেখকের বর্ণনা শৈলীতে যা দেখলাম যে মানিক এত দুষ্টু এবং এত চঞ্চল ছিল, বলতেই হবে যে হরিহর এবং নীরদা দেবীর অনেক ধৈর্য ছিল, না হলে এরকম একটা পুত্র সন্তানকে লালন পালন করা খুবই কষ্টসাধ্য। বইয়ের শুরু থেকেই লেখক ছোট্ট মানিক থেকে শুরু করে বড়, কিশোর, কৈশোর, যৌবন যত কিছু বলেছেন, যে পড়লে বোঝা যায় যে মানিক আসলে কতটা চঞ্চল ছিল, কতটা দুষ্টু ছিল। আসলেই নীরদা এবং হরিহরের প্রশংসা করতে হয়, তাদের ধৈর্যের প্রশংসা করতে হয়, যে তারা এত ধৈর্য সহকারে মানিককে বড় করেছে। মানিকের সব কিছু সহ্য করে, তার সব দুষ্টমি, তার চাঞ্চল্য, বাড়ি থেকে হুটহাট হারিয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, বড় বড় বিপদের সম্মুখীন হওয়া, ছোটো ভাইকে কুয়ায় ফেলে দিয়ে বাড়ি দৌড়ে চলে আসা, সব কিছু মিলিয়ে এত ধৈর্য যে মানিকের মা বাবার ছিল, সেটার জন্য তাদের প্রশংসা করতে হয়। এখনের জামানায় হলে তো প্রথম অভিশাপটা মা বাবার থেকে শুরু হতো, এবং সর্বপ্রথম যে অভিশাপটা শুরু হতো যে তোর দিয়ে কিছু হবে না, তুই লেখাপড়াও করতে পারবি না, তুই অমানুষ হবি, তুই মানুষের মতো মানুষ হবি না, যে স্কুল ফাঁকি দিস, এত দুষ্টমি, কোনো সময় পড়িস না। তো আসলে ভিতরে আরও একটা প্রশ্ন জেগে দিয়েছে। তার বাবা বলে যে ছোটবেলায় চাঞ্চল্য যদি না হয় তাহলে সে বড় হতে পারে না। তার বড়টা অনেক যে যারা অনেক বড় হয় তাদের ছোটবেলাটা খুব চাঞ্চল্য এবং সুখ স্মৃতির না হলে তারা বড় হয়ে কিছু লিখতে পারে না, বড় হতে পারে না, এবং যারা বড় হয় তাদের ছোটবেলাটা এমনই হয়। এটা তার বাবার কথা, যে তার বাবা অধৈর্য না হয়ে এবং বিচলিত, চিন্তিত না হয়ে সবসময় মানিককে
ছেলেকে সাপোর্ট দিয়েছে, এটা খুব ভালো লেগেছে। এক জায়গায় তো ডাক্তারকে ডাক্তারকে একটা কথা বলেছিল তার বাবা, সেটা ডাক্তার মানিক যখন অসুস্থ হয় তখন ডাক্তার ডেকে আনে। ডাক্তার ডেকে আনার পরে যাওয়ার আগে ডাক্তার অনেক কথা বলে যে রোগ বাঁধিয়েছে, কীভাবে লেখাপড়া করে না, তো জেলেদের সাথে তার কী সম্পর্ক, জেলেদের সাথে লেখাপড়া বাদ দিয়ে। তখন ডাক্তারের কথার বিপরীতে তার বাবা একটা কথা ছুড়ে দেয়, সেটা হলো পড়াশোনা কি শুধু স্কুলেই শেখায়, প্রকৃতি শেখায় না? জেলেদের সাথে ঘুরে জীবনের যে পাঠও নিয়েছে, এই পাঠ কি আপনার জানা আছে? সম্ভবত নেই, ওর বাবারও নেই। হরিহরের কণ্ঠ কেমন কেঁপে ওঠে শেষের দিকে, যে একটা বাবা ছেলের প্রতি কতটা বিশ্বস্ত এবং ছেলের ওই গণকের কথার বিশ্বাসের উপর কতটা বিশ্বাসী, যে ছেলের সব কিছু সে খুব স্বাভাবিকভাবেই মেনে নেয়। কখনো ছেলের উপর অবিশ্বাস হয় না এবং অধৈর্য হয় না। এই জিনিসটা খুবই ভালো লেগেছে, যেটা এখনের জামানায় দেখা যায় না। এখনের জামানায় যদি দেখা যায় তো আমি নিশ্চিত যে এখন প্রত্যেকটা ছেলে মানিক হয়ে না উঠতে পারলেও সে মানুষের মতো মানুষ হবে, যদি বাবার এমন সাপোর্ট পায়, বন্ধুত্বপূর্ণ আচরণ পায়, যেটা এখন আর জামানায় দেখা যায় না। তো আমি কথার শেষের দিকে চলে আসছি। আমি পাঠ প্রতিক্রিয়া কতটুকু কেমন বলতে পেরেছি জানি না, তবে আমার অগোছালোভাবে যেটা মাথায় আসছে, চিন্তায় আসছে, আমি ওটা বলেছি। কোনো সাজানো গোছালোভাবে কথা বলি নাই। তো শেষ দিকে আমি দুটো কথা বলবো। একটা হলো, যারা সাব্বির জাদিদকে পড়েছেন তারা গোত্রহীনের রীতি কথা পড়ার পরে একটু ধাক্কা খাবেন, কারণ সাব্বির জাদিদের অন্যান্য বই, যেমন পিতামহ, তার এক দুনিয়ার এক প্রান্তে ইতিকথা আর এক প্রান্তে, সে দুই প্রান্তের দুই ইতিহাস তুলে নিয়েছে, যে দুই সাব্বির জাদিদের ভিতর কোনো সম্পর্ক নেই। পিতামহর সাব্বির জাদিদ এক সাব্বির জাদিদ, গোত্রহীনের সাব্বির জাদিদ এক সাব্বির জাদিদ, দুইজনের মধ্যে কোনো মিল নাই, দুইজন দুই মেরুর বলতে গেলে। তো অন্যান্য বই সাব্বির জাদিদ যে গদ্যে লিখেছে, যেই ঝরঝরে গদ্যে যেই বাক্যে লিখেছে, গোত্রহীনের ইতিকথা সেভাবে লেখেনি। গোত্রহীনের ইতিকথা পড়তে গেলে পাঠক একটু ধাক্কা খাবে, কারণ আমার মনে হয়েছে যে কিছু মেঘবুড়ি থেকে গেছে গদ্যে, যেটা ব্যবহার না করলে আরও ভালো হতো। আর দ্বিতীয় কথা হলো, ঐতিহ্যের মতো এত বড় একটা নামি দামি প্রতিষ্ঠান, যেখানে আধুনিক বানান সম্পর্কে ধারণা রাখে এমন কোনো প্রুফ রিডার নাই নাকি, এই প্রশ্নটা আমার থেকে যাবে। কারণ নাকি লেখক যে পাণ্ডুলিপি লিখে দিয়েছে ওভাবেই ছেপে দিয়েছে, এর উপর কোনো প্রুফ দেখা হয়নি। সাধারণত খুবই স্বাভাবিক কিছু বানান, এবং খুব না অনেক বানান ছেড়ে গিয়েছে, যেটা আধুনিক বাংলা বানানে ভুল, এবং এটা ব্যবহার হয় না, কোথাও ব্যবহার হয় না। এমনকি এটা ব্যবহার করাটা ভুল বলে মনে করা হয়। এই প্রশ্নটা লেখকের প্রতি থাকবে না ঐতিহ্য প্রকাশনের প্রতি থাকবে আমি বলতে পারতেছি না, দুইজন নিতে পারে। তবে এটা আমার খুব দৃষ্টিকটু লেগেছে যে আধুনিক যে বানানগুলো, এটা যেভাবে লেখক লিখেছেন, এটা হয়তো মনে হয় আগের বানান, কিংবা কিছু কিছু একদমই ভুল, কিছু আছে মিস্টেক। যারা বানান সম্পর্কে ধারণা রাখেন তারা মিস্টেকটা, মানে ভুলবশত যেটা হয়ে যায়, ওটা দেখলে বুঝতে পারবেন যে এটা ভুলবশত থেকে গিয়েছে। আর কিছু আছে সঠিক মনে করে রেখে দেয়া, এবং মনে হয় কি যে এটার উপর কোনো প্রুফই দেখা হয়নি। লেখক যেভাবে পাণ্ডুলিপি প্রস্তুত করে দিয়েছেন সেভাবেই ছেপে দিয়েছে। তো আজকের কথা এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে, আমার কোনো ভালো লাগা খারাপ লাগা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।